আল্লাহ কি বলে, আমি যদি সেই ডায়লগ দিই তখন কিন্তু মানুষ কিন্তু আমার দিকে এদিকে আবার তাকিয়ে থাকবে। মা ক্ষুধা লাগছে, একটু খাবার দাও না। যাত্রাপালা দেখে বড় হয়েছি, গান শুনে বড় হয়েছি। আগে যেমন একটা প্রচলন ছিল, কোনো মুভিতে যদি 6টা গান থাকে সে মুভি হিট। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম নিউজ 24 এর এশোয়ারের গল্প অনুষ্ঠানে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র হিদায়াতুল্লাহ তুর্কি। চলুন সরাসরি তার কাছে চলে যায়। হিদায়াতুল্লাহ তুর্কি বহুগুণে গুণান্বিত, আসলে রাজধানীতে মানে সেই মাগুরা থেকে উঠে আসলেন, হ্যাঁ হ্যাঁ, আবার এত গুণ, মানে এত কিছু, মানে কিভাবে হলো আসলে? দেখুন আমি তো গ্রামের ছেলে হঠাৎ করে মানে রাজধানী ঢাকার শহরে আসবো, এটা তো আমাদের কাছে অনেক বড় স্বপ্ন ছিল। এক বুক স্বপ্ন নিয়েই ঢাকার শহরে আসা। আহ, আমি হচ্ছে যদি বলি, আহ, জ্ঞান অর্জনের জন্য ঢাকায় আসছি, এটা যেরকম সত্য। আবার আমি একজন স্পোর্টসম্যান ছিলাম, খেলাধুলা করতাম। খেলাধুলার কারণেই ঢাকায় আসছি। তা ঢাকায় আসার অনেক স্মৃতি তো অনেকেরই মনে থাকে। যদি আমি আহ, বলি ঢাকার জীবনের প্রথম বড় স্মৃতির কথা যদি বলি, সেটা হচ্ছে আমি তখন মফস্বলে ক্রিকেট খেলতাম। মাগুরা জেলা টিমে খেললাম, খুলনা বিভাগীয় টিমে খেলার পর আমার মনে আছে তখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছে আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই। আর তখন বাংলাদেশ ক্রিকেট দল মাত্র আইসিসি চ্যাম্পিয়ন হয়ে আসলো মালয়েশিয়া থেকে, ক্রিকেটের একটা জোয়ার। তো আমি বুলবুল ভাইকে একদিন ফোন করলাম বিসিবি থেকে নাম্বার নিয়ে। আহ, আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি আসি। তখন আমাদের হচ্ছে আহ, এখন যেটা জাতীয় স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম, এইটার উপরই বিসিবির অফিস ছিল। এইখানে দেখা করলাম এবং এর পাশেই আমাদের একটা রেস্টুরেন্টও ছিল, প্রেসিডেন্ট রেস্টুরেন্ট, তখন স্টেডিয়ামের খুব নাম করা। এইখানে আমরা একসাথে নাস্তা করলাম। এটা হচ্ছে আমার ঢাকার জীবনে যদি বলি সবচেয়ে বড় স্মৃতি, কারণ বাংলাদেশ ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক, তারকে ফোন করলাম, এক ফোনেই পিক করলো, দেখা করলো, নাস্তা খাইলাম। এই তো কিছু মানুষ থাকে বিশেষায়িত, স্পেশালিস্ট, আর কিছু মানুষ থাকে হচ্ছে আমাদের মতো মানে মুদি দোকানদার টাইপের মানুষ আর কি। তার মুদি দোকানদার যারা, ওদের দোকানে সবই থাকে। আপনি একেবারে যদি বলে, আমরা খুব মজা করে বলি যে মুদির দোকানের শুজ থেকে বিমান পর্যন্ত পাওয়া যায়। ওই রকম আর কি। আমরা গ্রামের মানুষ, আমরা অনেকটা মুদির দোকানদারের মতো, আমরা সবকিছুই করি। আমরা ছোটবেলায় খেলাধুলা করে বড় হয়েছি, যাত্রাপালা দেখে বড় হয়েছি, গান শুনে বড় হয়েছি, আমরা নদী সাঁতরায় বড় হয়েছি। এই লাবণ্য মিডিয়া হাউজের যে সকল নায়িকারা আসে, আসলে সবচেয়ে কোন নায়িকার গল্পটা বেশি ভালো লাগে আপনার কাছে? না, নায়িকাদের সকল নায়িকা বলি আর সকল অভিনেতা অভিনেত্রী বলি, সবারই একই গল্প। সবাই এক বুক আশা নিয়েই আসে, রূপালী পর্দায় নিজেকে দেখবে। আর সকল নায়িকাদের একই গল্প, নায়িকা হওয়ার জন্য এসেছে। দীর্ঘদিন যাবৎ আমার সাথে যারা কাজ করছে, আমি তাদের সবাই একই কথা বলি যে চলচ্চিত্র জগৎ বলি, যেটাকে আমরা রূপালী পর্দা বলি বা রূপালী জগৎ বলি বা টেলিভিশনের জগৎ বলি, সবকিছু ঠিক আছে, কিন্তু সবার সবকিছু করবা, অভিনয় করবে, কিন্তু পাশাপাশি লেখাপড়াটা খুব জরুরি। কারণ লেখাপড়া না জানলে, কারণ এই ক্যারিয়ার আজকে আছে, মিডিয়ার ক্যারিয়ার কালকে নাও থাকতে পারে, মানুষের জীবনে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, বা যে কোনো কারণ যাতে অন্তত ব্যাকআপ আর একটা পেশায় যাওয়ার যায়, জন্য সবারই লেখাপড়া করা উচিত। আর আমি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি, স্বাভাবিক কারণে আমি চাইবো যে সবাই লেখাপড়া করুক। আর আমাদের মিডিয়া আরেকটি প্রচলন আছে যে আমাদের মিডিয়ায় খুব বেশি লেখাপড়া জানা মানুষ কাজ করে না। এটা যেরকম সত্যি, আবার ইদানিং লেখাপড়া করা মানুষজনও মিডিয়ায় কাজ করছে, ডিরেকশন দিচ্ছে, বড় বড় আন্তর্জাতিক উৎসবে তারা ছবি দিচ্ছে, এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি পাশ করা ছেলেমেয়েরাও মিডিয়ায় আসছে। সব কিছু মিলে বলবো যে মিডিয়ার পাশাপাশি লেখাপড়াটাও করতে হবে। কাশেম মাল্লার প্রেম, বেদের মেয়ে জ্যোৎস্না, এইসব ছবিতে হচ্ছে গান থাকতো। আগে যেমন একটা প্রচলন ছিল, কোনো মুভিতে যদি 6টা গান থাকে সে মুভি হিট। কারণ আগে মানুষ গান শুনেই মুভি দেখতে যেত। এখন হচ্ছে প্রেক্ষাপটে পরিবর্তনের কারণে হোক, বা শিল্পী সংকটের কারণে হোক, বা বাজেট সংকটের কারণে হোক, এখন কিন্তু সিনেমায় এরকম গান থাকে না। আমরা যদি বিগত 10-15 বছর দেখি, বাংলা সিনেমায় শুধুমাত্র একটাই গান থাকে, এবং সেটি আইটেম গান। আইটেম গান দেওয়ার কারণ হচ্ছে আইটেম গানটা একটু রগরগে টাইপের হয়, একটু হট টাইপের হয়, একটু বোল্ড টাইপের হয়, সবকিছু মিলে এক গান দিয়ে এক সিনেমা পার করার যে প্রবণতা। আর আগে হচ্ছে এই আইটেম গানের জন্য আলাদা শিল্পী ছিল, আমাদের দেশে শিল্পী ছিল বা বাইরে থেকে আনা হতো, নির্দিষ্ট কিছু শিল্পী ছিল, তারা আইটেম গান করতো। কিন্তু যখন দেখলো যে নায়িকারা, যে পুরো ফিল্মে তার কোনো গান নেই,
আইটেম গানটা বেশি হিট হয়ে যাচ্ছে, তখন থেকে নায়িকারা বললো যে না, আইটেম গানটা আমরাই করব। নিজেদের দিকে ফোকাস নেওয়ার কারণেই বা ফোকাস নেওয়ার ইচ্ছা থেকে হচ্ছে এখন মূল নায়িকারাই বা প্রধান চরিত্রের নায়িকারা এখন আইটেম গান করছে। সে জনপ্রিয় ডায়লগটা একটু শুনতে চাচ্ছি। আল্লাহ কি বলে, আমি যদি সেই ডায়লগ দিই তখন কিন্তু মানুষ কিন্তু আমার দিকে এদিকে আবার তাকিয়ে থাকবে। হয়েছে কি শুনো, আমরা কিন্তু এই যে থার্ড জেন্ডার আছে না, থার্ড জেন্ডার নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক নাটক হয়েছে, অনেক সিনেমা হয়েছে, কিন্তু থার্ড জেন্ডার যারা করে না এদের জীবনের কোনো উন্নয়ন কিন্তু হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি হচ্ছে আমার একটি ধারাবাহিক মধুপুর, যেটি খুব জনপ্রিয় হয়েছিল এবং আমার ক্যারেক্টারের নাম ছিল তমাল। এবং থার্ড জেন্ডার যাদেরকে আমরা হিজলা বলি, তারাও রাস্তা আমাকে দেখলে তমাল বলে চিৎকার করে উঠতো। এই নাটকের অভিজ্ঞতার কথা যদি বলি, এরপর আমার আরো অনেক মানে অফার এসেছে এই রকম ক্যারেক্টার করার, আমি কিন্তু আর করিনি। কারণ এই নাটকটা যখন আমি করেছি আমার মনে আছে, মানে আমি তখন হচ্ছে স্বাভাবিক জীবনে মানে সবসময় ধারাবাহিক নাটক তো অনেক শুটিং করতে, তো আমি তো রাস্তাতে যাচ্ছি, বাসায় গেছি, বারে বেলা বাসায় গেলাম, মা ক্ষুধা লাগছে একটু খাবার দাও না, এই যে একটা বসে, বা আমি অফিসে যাচ্ছি, অফিসে একটা ফাইল নিয়ে এরকম হাঁটতেছে, এরকম এটা বললাম স্যার একটু সই করে দেন না, ফাইলটা অনেকদিন ধরে পড়ে আছে। মানে আমার কাছে মনে হলো কি আমি আমার ভিতরে ওই সত্তাটা ভর করতেছে। তারপরে হচ্ছে যে কোনো ক্যারেক্টার করতে গেলে এরকম হয়। আর আমাদের মানুষ কেন ধরো থার্ড জেন্ডারের মানুষ, যেমন ওরা ওরা হাতে তালি দেওয়াটা ওদের আলাদা, ওদের কথা বলার ধরনটা আলাদা, ওদের মেকআপ সবকিছু আলাদা। তবে থার্ড জেন্ডারের এই চরিত্রটা যদি আমি বলি, আমার কাছে আমার জীবনের একটি অন্যতম শ্রেষ্ঠ।